আপনি আপনার বাড়িতে দেখবেন, আপনি যেটা খেতে ভালোবাসছেন, আপনার মা কিংবা বাবা কিংবা আত্মীয় স্বজন অনেকেই বলছে, এটা খাওয়া যায়নি, কেন খাবো না? তা বলে কি আমার তাকে মেরে ফেলতে হবে? এটাই বিচার্য হওয়া উচিত। মানে আপনি আকাশ একটা ওই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের একটা গান লিখেছিল যে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে হ্যাঁ, ঘরে গরম ভাতের গরম গন্ধ। ভাতের গন্ধ হোক। তো এটাই আপনি কি গরম ভাতের কথা বলছেন? একেবারে, যে কেন এখনো ভারতবর্ষের বুকে মানুষ খাবার জন্য এইরকম ক্যান্টিন খুঁজে বেড়াবেন? কেন? আমি দাবি করি, দাবি করাটা আমার অভ্যেস নয়, যে কলকাতার সামগ্রিক উন্নয়ন, হুম। পরিকাঠামোর সামগ্রিক উন্নয়ন যদি কিছু হয়ে থাকে, তা হয়েছে 2005 থেকে 10। 2010 থেকে 11 থেকে, মানে 2010-এর পর থেকে আজকে 2026, 16 বছর পুরসভায়, রাজ্য সরকার সর্বত্রই রয়েছে ঘাসফুল। আজকে যাদবপুরের মধ্যে জল পাচ্ছে না কেন? জবাব তো তাদের দিতে হবে, আমার দিতে হবে কেন? তার মানে ওরা স্বীকার করে নিচ্ছেন যে আমার সময় যেই জলের ব্যবস্থা ছিল সেটাই আছে, তার থেকে সামান্যতম উন্নতি ওরা করতে পারেনি। তো প্রকারান্তরে তো ওরা আমার কৃতিত্বটাই মেনে নিচ্ছেন। আপনাদের দলের ইস্তেহারে খুব উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে প্রত্যেকটি পরিবারে একটি করে স্থায়ী চাকরি। বিশ্বাসযোগ্য? অবশ্যই সম্ভব এটা? সম্ভবযোগ্য, প্রত্যেকটি পরিবারে একটি, কিন্তু ভালো কথা, হ্যাঁ, প্রত্যেককে চাকরি বলি, ডবল প্রত্যেকটা ডবল চাকরি, পরিবার। হ্যাঁ। ডবল ডবল চাকরি বলেনি। কি করে সম্ভব স্যার? পশ্চিমবঙ্গের প্রশাসনিক কাঠামোকে যদি আপনি কার্যকর করতে চান দায়িত্বের সাথে, তাহলে সে প্রশাসনটাকে অনেক বেশি সচল করবার জন্য কর্মী দরকার, সৎ, দক্ষ কর্মী দরকার। আর যাদবপুরের একটা ঐতিহ্য আছে, বুঝতে হবে। আজকে যাদবপুরের রমরমা দেখে এই প্রজন্ম বুঝতে পারবে না যে তাদের প্রপিতামহরা কি অসাধারণ সংগ্রাম করে এই যাদবপুর অঞ্চলে বসতি স্থাপন করেছেন। সেটা বিজেপি বা তৃণমূল এরা কেউ বুঝবেন না, কারণ এদের তখন অস্তিত্বই ছিল না। হলে বাম সরকার ক্ষমতায় এলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে ছাড়ব। আমি কৃতিত্ব দাবি করি না, তবু বলতে পারি পুরসভায় 2005 থেকে 2010 দুর্নীতি করার সাহস কারো ছিল না। লুকিয়ে চুরিয়ে কোথাও দু একজন করলেও করে থাকতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে পুরসভায় পায়া দিলে টাকা দিয়ে কাজ হবে, এটা বন্ধ হয়ে গেছে। ওরা কি বলছেন মারাত্মক, সেদিনকে এসে ছেলেটি বলেছে, আপনি কেন সওয়াল করলেন? ওদের ওইটাই আসল রাগ। যদি এমন কেউ থাকতো যে এই বিষয়ে সওয়াল করতো না, তাহলে ওরা খুব খুশি হতেন। ওদের রাগটা হচ্ছে আপনি কেন বা সওয়াল শহরেরই করলেন। ইম্প্যাক্ট হতো না। হ্যাঁ, আপনি কেন সওয়াল করলেন? চুরি করেছে, করেছে, বেশ করেছে। তাহলে এটা তো সাধারণ মানুষ একটু জানতে চাইবে। দেখুন, বাংলা ভাষার একটা অদ্ভুত মজা আছে, আসছি বলে অনায়াসেই চলে যাওয়া যায়, ঠিক তেমনি ইংরেজি ভাষারও একটি অদ্ভুত মজা নেই কি? এরকম একজন নির্মোহ নির্বেদ মানুষকে হেভিওয়েট বানিয়ে দেওয়া যায় ভোট এলে, অন্তত প্রচার মাধ্যম সেরকমই বলে হেভিওয়েট। কিন্তু আমি যদি বলি মানুষটি নির্বাচনী হেভিওয়েট নন, এই নির্মোহ নির্বেদ মানুষটি 2011 সালের পর থেকে, যখন 34 বছরের বাম শাসনের ইমারত ধসে গিয়েছে এবং দল অনেকটাই দিশেহারা, আহ, সরকার থেকে চলে যাওয়ার অনেকের অভিজ্ঞতা নেই তরুণ প্রজন্মের, যে সরকারে না থেকে বিরোধী রাজনীতি কিভাবে করতে হয়। ঠিক সেই সময়ে যখন একের পর এক কেলেঙ্কারিকে সামনে নিয়ে আসছেন এবং সরকারকে কার্যত পর্যদুস্ত করছেন, সারদার কথা বলবো, নারদার কথা বলবো, ডিএ মামলার কথা বলবো, আরো অসংখ্য পঞ্চায়েত নির্বাচনের কথা বলবো, আরো অসংখ্য 100 দিনের কাজ সাম্প্রতিকতম তার মধ্যে অ্যাডিশন, এবং আমি অনেক কিছু মিস করে যেতে পারি, এই মুহূর্তে যা যা স্মরণে এলো তাই বলছি। এবং দেশের মধ্যে একজন অন্যতম গুরুত্বপূর্ণ আইনজীবী হওয়া সত্ত্বেও এবং প্রশাসন সামলানো সত্ত্বেও, মেয়র এবং ত্রিপুরার অ্যাডভোকেট জেনারেল থাকা সত্ত্বেও বারবার জনগণের উদ্দেশ্যে মানুষটি বলেছেন, নির্বাচনী লড়াইয়ের বাইরে গিয়েও বলেছেন, আপনারা রাস্তার লড়াই ছাড়বেন না, কোর্টে জয় হলেও আপনারা রাস্তার লড়াই ছাড়বেন না। এটা বোধহয় পোয়েটিক জাস্টিস হলো খুব ক্রুশিয়াল একটি নির্বাচনে, 2026-এর নির্বাচনে, যখন তার দল কোট আনকোট শূন্য নির্বাচনী রাজনীতিতে, তখন তিনি আবার দলের হাল ধরলেন। অন্যতম গুরুত্বপূর্ণ মুখ বিকাশ রঞ্জন ভট্টাচার্য স্যার, আমার প্রশ্ন হচ্ছে প্রাথমিকভাবে যে এই ফিটনেস কা রাজ ক্যা হে, মানে আপনি কি করে মানে এতটা ফিট, আপনি এই মামলা করছেন,
বিকেলে আবার প্রচারে যাবেন, এখন আমাকে সাক্ষাৎকার দিচ্ছেন, একটু আগে সাক্ষাৎকার দিলেন, কিভাবে পারছেন? আসলে আমরা তো প্রথম থেকেই তো লড়াইয়ের মধ্যে আছি। আমাদের লড়াইটা অন্তত আমার ক্ষেত্রে সবসময়ই যৌথ শারীরিক এবং বৌদ্ধিক। হুম। এই দুটো লড়াই চিরকালই করে এসেছি, তাই খুব বেশি পার্থক্য হয়েছে বলে মনে হয় না। সে কারণেই সবটাই করতে পারি। যাদবপুর বামেদের গড় বললেও ভুল বলা হয় না, ৮৬.৭% সেখানে বামেদের সাফল্যের হার, ১৩ বার তারা জিতেছেন, ৩ বার তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং আপনি যদি ইন্টারনেট সার্ফ করেন তাহলে দেখবেন যে লেখা আছে ওয়েস্ট বেঙ্গলের ওয়ান অফ দ্য প্রেস্টিজিয়াস মোস্ট প্রেস্টিজিয়াস সিটস বুদ্ধদেব ভট্টাচার্য সেখান থেকে জিততেন। স্যার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে জিতেছেন সাংসদ হিসেবে। অবশ্যই আপনি লড়াই করছেন, কি সাড়া পাচ্ছেন মানুষের? মানুষের মধ্যে একটা ইতিবাচক প্রবণতা আছেই তো। তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত দুঃশাসন, দুর্নীতি, অপশাসনের বিরুদ্ধে মানুষ ভীষণ বিক্ষুব্ধ, এবং সেই বিক্ষোভটা যাতে আবার বিপথে পরিচালিত হয় সেই জন্যই যোগসাজশ করে তৃণমূল কংগ্রেসের বিকল্প হিসেবে বিজেপিকে দাঁড় করাবার একটা প্রচেষ্টা আছে মেইন স্ট্রিম মিডিয়ায়। আপনাদের মতো ছোটখাটো এই সমস্ত ইউটিউবাররা ভিন্ন মতটা প্রকাশ করেন, কিন্তু মেইন স্ট্রিম মিডিয়া যারা ২৪ ঘন্টা মানুষের মনে মনন তৈরি করছে, যেটাকে নম চমস্কি বলেছিলেন ম্যানুফ্যাকচারিং কনসেন্ট। আপনি টেলিভিশন খুলবেন, বিজেপির প্রচার, তৃণমূলের প্রচার। আপনি রেডিও খুলবেন, তৃণমূলের প্রচার, বিজেপির প্রচার। আপনি রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাবেন, হেঁটে যাবেন, বড় বড় হোর্ডিং, একদিকে মমতা, একদিকে মোদী। এই যে ব্যাপক প্রচারের যে খরচ, আপনাদের কোনো ধারণা নেই বোধহয়, কোটি কোটি টাকা খরচ হচ্ছে। ইলেকট্রাল বন্ড। এই টাকাটা যারা দিচ্ছেন, যেটা আপনি বললেন ইলেকট্রাল বন্ড বা কর্পোরেট ট্রাস্ট, তারাই এই প্রিন্সিপাল বা মেইন স্ট্রিম মিডিয়াগুলো পরিচালনা করেন। সুতরাং তাদের একটা প্রচারের প্রবল ধাক্কা প্রতিনিয়ত মানুষের মননে আঘাত করছে, এবং যার ফলে মননটা বিভ্রান্ত হয়ে যায়। সেই প্রচেষ্টাতেই ওরা চাইছেন যে আমরা ভাই বোন বোঝাপড়া করে একে অপরকে মানিয়ে নিয়ে থেকে যাব ক্ষমতায়, এবং দুজনেরই মূল আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে বাম চিন্তা। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, বাম চিন্তা। তারা বাম গণতান্ত্রিক চিন্তাকে সহ্য করতে পারেন না। অতএব তার বিরুদ্ধে সমস্ত রকম অপপ্রচার, অপপ্রয়াস, টাকা, এগুলো তারা ব্যবহার করছেন। স্যার, একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করেছি, আপনি আমার চ্যানেলের কথা যখন বললেনই আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ একদম শিশুকাল থেকে আমার চ্যানেলের আমি যতবার আপনার সাক্ষাৎকার চেয়ে, যখন আমার ভিউয়ারশিপ অত্যন্ত কম ছিল বা কিছু, যতবার ফোন করেছি আপনি কাজের মধ্যে থেকেও ফোন রিসিভ করেছেন বা রিং ব্যাক করেছেন। আমার একটা কৌতূহল, আজকে আমি আপনাকে প্রকাশ্যে জিজ্ঞেস করছি যে ধারে বা ভাড়ে বা খ্যাতিতে আপনার অর্ধেক নয়, এরকম অনেক মানুষকে দেখা যায় যে তারা ফোন রিসিভ করেন না, খুব ইনডিফারেন্টলি বিহেভ করেন, কিন্তু আপনি একটু আগেও দেখছিলাম এত ফোন আসে, সমস্ত ফোন রিসিভ করেন। কারণটা কি? মনে হয় না যে আচ্ছা ঠিক আছে এই ফোনটা ধরলাম না, দরকারে আবার করবো? আসলে যারা ফোন করেন তারা নিশ্চয়ই প্রয়োজনে ফোন করেন। হুম, তাতে খাস গপ্প, গাল গপ্প করার জন্য ফোন করেন না। হুম, যে মানুষটা ফোন করছেন তার কি প্রয়োজন, সেটা বোঝার চেষ্টা করতে হয়। তো একজন মানুষ যদি ভরসা করেন, হুম, হতে পারে তাদের কারো কারো চোখে অপদার্থ লোকের উপর ভরসা হচ্ছে, কিন্তু তাই হোক, যিনি ভরসা করছেন তাকে তো সম্মান জানানো দরকার। একটা ব্যক্তি মানুষের সম্মান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সংবিধানেও দেখবেন প্রিয়াম্বেলে বলা আছে ডিগনিটি অফ পার্সন। হুম, হুম, সেই জন্যই চেষ্টা করি ফোন করলে ফোন ধরার, এবং কখনো কখনো ফোন যদি ধরতে না পারি, মিসড কল দেখে আমি পাল্টা ফোন করে একদম। জানতে চাই কি হয়েছে। এটা তো একটা স্বাভাবিক সৌজন্য বোধ, আর কিছু না। স্যার, ডিগনিটি অফ আ পারসন আপনি বললেন, এই প্রশ্নটা আমি জানি না খুব ডিগনিটি আমি বজায় রাখতে পারবো কিনা। আপনার বিরুদ্ধে আবার একটি অভিযোগ সামনে আসছে। ১ দশক আগের একটি ঘটনা, তারও বেশি। আ গোমাংস ভক্ষণ। আ ওটা নির্বাচনী প্রচারে উঠে আসছে। ওটা অভিযোগটা হচ্ছে দার্শনিক অভিযোগ। যারা বলছেন গোমাংস ভক্ষণ, তারা তাকিয়ে দেখেন না পেছন দিকে কত মানুষ না খেয়ে রয়েছে। আগে তারা ভাবুন যে কোন মানুষটা খেতে পাচ্ছেন না, তাদের খাবার কি ব্যবস্থা করা যায়। তারপর ভাবুন কারো পছন্দের খাবার থাকলে তার নিজস্ব উম, রান্নাঘরে, আমার পছন্দ না হলে তাকে পিটিয়ে মারা যায়। এটা কোন ধর্ম এই অনুমোদন দেয়? এটা আমি জানতে চাই।
বুঝতে চাই। সেজন্য আমি সবাইকে বলি, আগে ভাবুন, নিচ থেকে শুরু করুন। যে এত লোক খেতে পাচ্ছে না, কেন পাচ্ছে না? আচ্ছা, যেটা পেয়েছে সেটা তার পছন্দর, আমার পছন্দ নয় বলে তাকে আমি আক্রমণ করে মেরে ফেলতে পারবো। এগুলো ভাবা দরকার। এটা হচ্ছে মূল দার্শনিক চিন্তা। আর তারপরে খাদ্যাভ্যাসটা তো একেবারেই ব্যক্তিগত। আপনি আপনার বাড়িতে দেখবেন, আপনি যেটা খেতে ভালোবাসছেন, আপনার মা কিংবা বাবা কিংবা আ আত্মীয়স্বজন অনেকেই বলে, এটা খাওয়া যায় নাকি? আমি খাবো না। তা বলে কি আমার তাকে মেরে ফেলতে হবে? এটাই বিচার্য হওয়া উচিত। মানে আপনি আকাশ একটা ওই যাদবপুরের শ্রমজীবী ক্যান্টিনের একটা গান লিখেছিল যে সারা পৃথিবী জুড়ে সবার ঘরে হ্যাঁ, ঘরে গরম ভাতের গরম গন্ধ ভাতের পায়। গন্ধ হোক। তো এটাই। আপনি কি গরম ভাতের কথা বলছেন? এক্কেবারে। যে কেন এখনো ভারতবর্ষের বুকে মানুষ খাবার জন্য এইরকম ক্যান্টিন খুঁজে বেড়াবেন? কেন? স্যার, এই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন আপনাকে করতে হবে। যাদবপুরের জন্য যাদবপুরের মানুষ জানতে চান। তারা আমি আ আ যাদবপুর কভার করেছি, অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। অনেকে আপনাকে পেয়ে খুশি, ভীষণ খুশি। যাদবপুরের মানুষের জন্য আপনি প্রাথমিক কি পরিকল্পনা রয়েছে যদি নির্বাচনে যেতে দেখুন, আমি না এই কথাটা আ বিভিন্ন মাধ্যমকে বলি যে আপনারা ভুল করছেন। নির্বাচনটা পশ্চিমবঙ্গ বিধানসভার, যাদবপুরের না। যাদবপুর পশ্চিমবঙ্গ বিধানসভার একটা অংশ হিসেবে জনপ্রতিনিধিকে পাঠাচ্ছেন। সেই জনপ্রতিনিধি সেখানে গিয়ে গোটা পশ্চিমবঙ্গের সামগ্রিক কল্যাণ, সামগ্রিক পরিবেশ, শিক্ষা সবকিছু নিয়ে আলোচনা করবেন। শুধু তো যাদবপুর নিয়ে আলোচনা করলে তো পশ্চিমবঙ্গ হবে না। তাহলে যে যাদবপুর সে যাদবপুর, যে সোনারপুর সে সোনারপুর, যে অন্ডাল সে অন্ডাল, তাহলে তো এটা বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয়। তবুও স্পেসিফিক মানুষ তো আমি তো জানতে বলবো, চাইবেন। মানুষ, প্রত্যেকটা মানুষ জানতে চাইছেন যে তারা শান্তিতে জীবনযাপন করতে পারবেন কিনা, তোলাবাজির শিকার হবেন কিনা, বেআইনি নির্মাণের ফলে তাদের যে নিজস্ব বসতবাটি সেটা ক্ষতিগ্রস্ত হবে কিনা, তারা পানীয় জল পাবেন কিনা, সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের প্রেক্ষিতে, শুধু যাদবপুরের প্রেক্ষিতে না, তাদের ছেলেমেয়েরা সরকারি স্কুলে যেতে পারবে কিনা, চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে যেতে পারবে কিনা, সামগ্রিকভাবে এই সব চিন্তাটাই পশ্চিমবঙ্গের চিন্তা, সেটাও যাদবপুরের চিন্তা। আর যাদবপুরের একটা ঐতিহ্য আছে, বুঝতে হবে। আজকে যাদবপুরের এই রমরমা দেখে এই প্রজন্ম বুঝতে পারবে না যে তাদের প্রপিতামহরা কি অসাধারণ সংগ্রাম করে এই যাদবপুর অঞ্চলে বসতি স্থাপন করেছেন। সেটা বিজেপি বা তৃণমূল এরা কেউ বুঝবেন না, কারণ এদের তখন অস্তিত্বই ছিল না। যখন মানুষগুলো ধারাবাহিকভাবে দেশ বিভাজনের যে ফল, দেশ বিভাজন তো কোনো ব্যক্তি মানুষ করেননি, করেছেন একটা নির্দিষ্ট পুঁজিবাদী রাজনীতি, সাম্রাজ্যবাদী রাজনীতির ফসল হিসেবে। এবং যারা মনে করেছিলেন যে আমরা কোনো ধর্মীয় অনুশাসনে থাকবো না, ভারতবর্ষ তারা একটা প্রজাতন্ত্র, ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্র তৈরি করছে, সেখানেই থাকবো, এই সামগ্রিক শান্তিতে বসবাস করবার লক্ষ্য নিয়ে তারা ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন। এখানে তারা বসতি স্থাপন করছেন। সেই লড়াইয়ের ইতিহাসটা তো প্রত্যেক উপলব্ধি করতে হবে। আজকে যাদবপুরে আপনি যেখানে যাবেন, তিনতলা বাড়ি হয়েছে। দেখুন, আমার যেহেতু আমি নিজে উদ্বাস্তু পরিবারে জন্মগ্রহণ করেছি, বড় হয়েছি, আমি জানি যাদবপুরে আমাদের রেফিউজি কলোনিতে আমার মাসি একদম। পিসি সব থাকেন। যখন ছেলেবেলায় যেতাম, তখন বাঘাযতীন পর্যন্ত বাস যেত। তারপর সেখান থেকে হেঁটে হেঁটে তারা কুসুম কানন এইসব অঞ্চলে থাকতেন। তারপরে এই যে ব্যাপক জনবসতি বিকাশের সঙ্গে সঙ্গে জনমানুষের শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এইগুলো গড়ে তুলেছিল সব বামফ্রন্টের আমলে, একদম। লাল ঝান্ডা নিয়ে। তখন ঘাস ফুল বা পদ্ম ফুলের জন্মই হয়নি। না, যাদবপুরকে আপনারা গড়েছেন সেটা ঐতিহাসিকভাবেই সত্য। তা আমার প্রশ্ন হচ্ছে, যাদবপুরে আপনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তিনি প্রচার করছেন একটা জায়গায়, মানে বিভিন্ন জায়গায় একটা ভিডিও তিনি বানিয়েছেন প্রেজেন্টেশন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন যাদবপুরের জন্য কিছু করেননি, কলকাতার জন্য কিছু করেননি। আবার আপনার দলের একদল আ মানুষ, তারা তো স্বাভাবিকভাবেই কাউন্টার করছেন। ড্রেনেজ সিস্টেমের প্রভূত উন্নতি সাধন করেছিলেন আপনি, বা জন্ম সার্টিফিকেট ইত্যাদি বিষয়। ড্রেনেজ সিস্টেমটা বা মানুষ তো দেখুন স্যার, আজকের দিনে তো মানুষ ২৯ তারিখ যখন ভোট দিতে যাবেন, খুব স্বাভাবিকভাবেই এটা মাথায় রেখে যাবেন যে আমি কি পেয়েছি, মানুষের কাছে কি পাবো। একটু যদি বলেন, আচ্ছা, মেয়র আমি থাকাকালীন কি যখন করেছিলেন? মেয়র ছিলাম তখন কিন্তু যাদবপুরের যিনি বর্তমান এমএলএ, তখন তিনি কাউন্সিলর ছিলেন। হুম।
তো তিনি সেই সময়ে কোথাও কখনো দেখাতে পারবেন কোনো বক্তৃতায়, মেয়র অধিবেশনে কোথাও, যে এই নির্দিষ্ট কাজটা যাদবপুরের জন্য করা হয়নি কিন্তু অন্য এলাকার জন্য করা হয়েছে? আমি দাবি করি, দাবি করাটা আমার অভ্যেস নয়, যে কলকাতার সামগ্রিক উন্নয়ন, পরিকাঠামোর সামগ্রিক উন্নয়ন যদি কিছু হয়ে থাকে, তা হয়েছে 2005 থেকে 10। 2010 থেকে 11 থেকে, মানে 2010-এর পর থেকে আজকে 2026, 16 বছর পুরসভায়, রাজ্য সরকার সর্বত্রই রয়েছে ঘাসফুল। আজকে যাদবপুরের মধ্যে জল পাচ্ছে না কেন? জবাব তো তাদের দিতে হবে, আমার দিতে হবে কেন? তার মানে ওরা স্বীকার করে নিচ্ছেন যে আমার সময় যেই জলের ব্যবস্থা ছিল সেটাই আছে, তার থেকে সামান্যতম উন্নতি ওরা করতে পারেননি। তো প্রকারান্তরে তো ওরা আমার কৃতিত্বটাই মেনে নিচ্ছেন। স্যার, 2005 থেকে 2010 একটা বড় সময় আপনি ব্যয় করেছেন কলকাতার পরিকাঠামোগত উন্নয়ন, এবং আবারও বলছি, এই কথা আগেও বলেছি, যে মাটির নিচে ড্রেনেজ সিস্টেমের একটা উন্নতি সাধনের প্রভূত চেষ্টা আপনি করেছিলেন, কিন্তু আজকে আবার যাদবপুরে জল জমছে। তার কারণ হচ্ছে, যে নিকাশি খাল ব্যবস্থা সংস্কার আমরা করেছিলাম 2010 আমরা চলে যাওয়ার পর, সেখানে কোনো রকম সংস্কার হয়নি, কোনো রকম তার উন্নয়ন হয়নি। কিন্তু যাদবপুরে যে গ্রোথ হয়েছে সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন হ্যাঁ, না। গ্রোথ হচ্ছে তো, পপুলেশন গ্রোথ হচ্ছে, ডেমোগ্রাফি পাল্টে গেছে। সেই সময় বামফ্রন্ট নিঃশর্ত দলিল দিয়েছে, সেই নিঃশর্ত দলিল পাওয়ার পর প্রমোটার রাজ বেড়ে গেছে। আপনাকে নিঃশর্ত দলিল দেওয়া হলে আপনি 5 কাঠা জমি নিয়েছিলেন, এখন যেই দলিল পেয়ে গেলেন, টাইটেল পেয়ে গেলেন, প্রমোটার এসে বললো আমরা ফ্ল্যাট করে দিচ্ছি, আপনাকে 2টো ফ্ল্যাট দেবো, 2 ভাই কিছু টাকা দেবো। ঘটনাচক্রে ঘটেছে, এটাও সামগ্রিক অর্থনৈতিক নিরাপত্তাহীনতার ফলেই হয়েছে। আপনি যদি যাদবপুরে ঘুরে ঘুরে বেড়ান, যেসব জায়গায় ফ্ল্যাট হয়েছে, তাদের জিজ্ঞাসা করবেন যে জমিটা কোথায় ছিল, জমিটা কে দিল? জমিটা বামফ্রন্ট সরকার তার আইনি স্বীকৃতি দিয়েছে নিঃশর্ত দলিল দিয়ে। সেই লড়াইটা তখন উদ্বাস্তু আন্দোলনের নেতারাই করেছিলেন, জমির অধিকার দিতে হবে। তারপরে তো এত বড় বড় বাড়ি হয়েছে, এত সংস্কার হয়েছে। তখন কোথায় তৃণমূল, তখন কোথায় বিজেপি? স্যার, আমার চ্যানেলেই, আমি অবশ্যই তার নাম প্রকাশ করব না তার নিরাপত্তা স্বার্থে, আমি মেল বক্সে এরকম অভিযোগ পেয়েছি, আপনাকে জানানোর জন্য বলা হয়েছে যে খুব সামান্য সামান্য বিষয়, তুচ্ছ বিষয়, পেয়ারা গাছ কাটা নিয়ে প্রতিবেশীর সঙ্গে অশান্তি হয়েছে, এবং কাউন্সিলরকে, কোন কাউন্সিলর যদিও তিনি বলেননি, যাদবপুরের বিধানসভার মধ্যেই কোনো একটি ওয়ার্ডের কাউন্সিলর, তাকে টাকা দিতে হয়েছে সালিশি করার জন্য, এবং মিসরুল, এরকম একটা অভিযোগ উঠে আসছে। এই অভিযোগ যদি সত্যি হয় যাদবপুর অঞ্চলের বাসিন্দাদের জন্য, এমএলএ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কি বক্তব্য? এই অভিযোগ যদি সত্যি না, এটা একটা মারাত্মক রকম সত্যি অভিযোগ। আমি তো যখন হাঁটতে হাঁটতে যাচ্ছি এখন, বিভিন্ন কারণে প্রতিদিন প্রতি মুহূর্তে সব জায়গায় তো যাওয়া সম্ভব হয় না। যখন যাচ্ছি, যখন আমি পেশাগত কাজে ব্যস্ত থাকি, বিভিন্ন এলাকা থেকে ফোন আসে। বাড়ি বিক্রি করতে গেলে বলে আগে কাউন্সিলের ওখানে এই এত লক্ষ টাকা দিয়ে আসবেন, তারপর বাড়ি বিক্রি করবেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য জনপ্রতিনিধি হলেন, বিধায়ক হলেন, দেখুন, এমএলএ হলেন। বাম সরকার ক্ষমতায় এলে প্রশাসনকে দুর্নীতিমুক্ত করে ছাড়ব। আমি কৃতিত্ব দাবি করি না, তবু বলতে পারি পুরসভায় 2005 থেকে 2010 দুর্নীতি করার সাহস কারো ছিল না। লুকিয়ে চুরিয়ে কোথাও 2-1 জন করলেও করে থাকতে পারেন, কিন্তু সামগ্রিকভাবে পুরসভায় পায়া দিলে টাকা দিয়ে কাজ হবে, এটা বন্ধ হয়ে গেছে। স্যার, এই দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই করতে গিয়ে কোথাও গিয়ে শুনতে হচ্ছে না আপনার পথসভায় তো গিয়ে একজন ব্যক্তি বলেছেন চাকরি কি খুব বিকাশ? হ্যাঁ, বলছেন তো। আমি বলছি বলুন, বলুন, আপনি জোর করে বলুন। আপনারা সবাইকে বলুন চিৎকার করে যে আমাদের চাকরি উনি খেয়েছেন, আমি খুশি হব। কেন খুশি হব? লোকেদের জিজ্ঞাসা করি চাকরিটা খায় কি করে, এ কি বাজারে মুড়ি নাকি? নাকি বুধবাস্তু এলাকায় আমরা ছেলেবেলায় মোয়া খেতাম? মোয়া খেয়েছেন কখনো আপনি? মুড়ির মোয়া, খইয়ের মোয়া, মোয়া, নকুল দানা এইসব খেতাম। বাতাসা, সেদিনকেও প্রচারে গেলে একজন বাতাসাও খাওয়ালেন, ভালো লাগলো। তাহলে চাকরিটা খায় কি করে? চাকরিটা দিল কে? কেন গেল? কোত্থেকে বিকাশ ভট্টাচার্য এলো? এই প্রশ্ন মধ্যে মানুষ করবে। আমার প্রচার করতে হবে না, ওরাই এটা প্রচার করে, খুশি হব। আমি প্রত্যেক জায়গায় বলিতে, হ্যাঁ ওরা বলুন যে আমি চাকরি খেয়েছি, আমার কোনো আপত্তি নেই।
ওরা কি বলছেন মারাত্মক। সেদিনকে এসে ছেলেটি বলেছে, আপনি কেন সওয়াল করলেন? ওদের ওইটাই আসল রাগ। যদি এমন কেউ থাকতো যে এই বিষয়ে সওয়াল করতো না, তাহলে ওরা খুব খুশি হতেন। ওদের রাগটা হচ্ছে আপনি কেন বা সওয়াল শহরের করলেন? ইম্প্যাক্ট হতো না। হ্যাঁ, আপনি কেন সওয়াল করলেন? চুরি করেছে, করেছে, বেশ করেছে। তাহলে এটা তো সাধারণ মানুষ একটু জানতে চাইবে। স্যার, এটা অবাক লাগে না যে শাসক দলের বিরুদ্ধেই অভিযোগ, আবার শাসক দলই অবাক আপনাকে অবাক কাঠগড়ায় লাগে না, তুলছে? এটাই নিয়ম চিরকালই। দক্ষিণপন্থী প্রচার কৌশল এটা। আমি মানুষ খুন করলাম, মানুষ খুন করার প্রতিবাদে আপনি ওখানে ময়দানে প্রতিবাদ করলেন, কেন প্রতিবাদ করলেন? মানুষ খুন করলাম, তা আড়াল চলে গেল। আর এই প্রচার মাধ্যমে এই অপটিক্স পলিটিক্স এর কাছে কোথাও হেরে যাচ্ছেন আপনারা? অবশ্যই অবশ্যই, এগুলো সন্দেহ নেই। কেন? ওদের যে ধরনের সুযোগ আছে প্রচার মাধ্যমে, প্রচার মাধ্যম তো ওদের লালন পালন করে। আমাদের তো সে সুযোগ নেই। আমরা প্রচার মাধ্যমের এই যে কেন্দ্রীকরণ, পুঁজিকরণ, তার বিরুদ্ধে লড়াই করি। হয়তো আমাদের বিরুদ্ধে দিতে হবে। স্যার, মুখ্যমন্ত্রী আপনার শৈশবের প্রতিবেশী বিভিন্ন জায়গায় খুব সেন্টিমেন্টাল হয়ে পড়ছেন। তিনি বলেছেন, আমি খুব সেন্টিমেন্টাল, আমাকে ভোট না দিলে আমি কোনো সম্পর্ক রাখবো না। আপনার মন খারাপ করছে? এইসব কথা শুনে আমার আমার খারাপ লাগে। যখন ভিন রাজ্যে যাই, তখন মানুষ আমাদের মুখ্যমন্ত্রীকে নিয়ে ঠাট্টা করে। না, এই কথা কেন বলতে হচ্ছে? কারণ বলতে হচ্ছে যে উনি জানেন মানুষকে রাজনীতি দেওয়ার, সমাজনীতি দেওয়ার কিছু তার নেই। ওই ক্লাব পরিচালনা বললাম না, এই ক্লাব পরিচালনা এরকম হয়। আমাকে যদি ভোট না দিস, ওই কিন্তু টিপে নেবো না। তাই ওনাকে অনেক কড়া কথা হয়ে যায়। আমি ভীষণ সেন্টিমেন্টাল, উনি সেন্টিমেন্টাল হলেন, ডিমেন্টাল হলেন, তা দিয়ে ভারতবর্ষের পশ্চিম মানুষের কি যায় আছে? স্যার, এই বাকযুদ্ধ তো মানুষ দেখতে চাইবে বিধানসভার মধ্যে। উনি আপনাকে একবার বলছেন আপনি ফাইল বার করবেন কিনা, আপনি বলছেন রসগোল্লা খাওয়াবো, বিকাশ বাবুকে বয়কট করুন, আপনি বলছেন ডিমেন্টাল। তাহলে এই বাকযুদ্ধ, মানে ধরুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী রইলেন, অথবা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রী হলেন, উনি বিরোধী দলনেত্রী হলেন, অথবা আপনি বিরোধী দলনেতা হলেন, বা বামেদের পরিষদীয় দলনেতা হলেন, বা কিছু একটা। তো সামনাসামনি তরজাটা কিরকম হবে? তরজা হবে কিনা আমি জানি না। উনি ঝগড়া করতে পারেন, ঝগড়া করবেন, এটা করতে আপনি পারেন। কি করবেন? আমি তো কেউ ঝগড়া করলে চুপচাপ থাকি। বলুক, আরো বলুক, আরো বলুক। এক্ষেত্রে সেই পলিসি? একেবারে বলুক, বলুক। না, এতে আপনি আপনি তো রাজনীতির কারবারিদের একদম আশায় জল ঢেলে না দিচ্ছেন। না, আমি তো আচ্ছা ধরুন, আমি কোনটা উত্তর দেবো? কোনো যুক্তিসঙ্গত কিছু থাকলে তার পাল্টা যুক্তি দেবো। আমি কেউ যদি বক বক করে অনেক কথা বলে, আমি তো উত্তর দেবো না। স্যার, আমরা জানি, আমি আপনাকে অনেকবার জিজ্ঞেস করেছি স্যার, আপনি বারবার করেই বলেছেন যে আমি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। এবারেও আপনি অনেকটা হুম, মনস্থির করে ফেলেছিলেন যে আমি প্রচার করব, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করব ঠিক না। তাই, ঠিক তাই। আমরা জানতে পারছি যে বিমান বসু আপনাকে একাধিকবার ফোন করেছেন এবং আপনি আপনার শ্রদ্ধার বিমানদার অনুরোধ ফেলতে পারেননি। ঠিক কি ঘটনা একটু যদি বলেন? এগুলো বলা কি ঠিক? যতটা বলা যায়। যাক, বিমানদা একজন অভিজ্ঞ, পরিণত মস্তিষ্কের রাজনীতিবিদ। তিনি যখন বলেন যে তোমার প্রতিদ্বন্দ্বিতা করা উচিত, আমার মনে হয়েছে এটা মেনে নেওয়া উচিত। এটুকুই। স্যার, একদম শেষ দিকে আসছি। আহ, যাদবপুর বিধানসভার এর আগেও কথা বলেছি আপনাকে, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলেছি, আপনাকে একটু অ্যাড্রেস করতে বলবো আবারও। ৫টা মূল সমস্যা হচ্ছে ইস্ট কলকাতা ওয়েটল্যান্ড, জমির পাট্টা না পাওয়া বাসিন্দাদের, গণপরিবহন। আমি এই ৩টে জায়গায় এসে আপাতত থামলাম। গণপরিবহন, আপনি সন্ধ্যের দিকে যাদবপুরে নিশ্চয়ই যাচ্ছেন স্যার, গেলেই কি ভয়ঙ্কর দশা। বিধায়ক বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি করতে চান? এইটা সামগ্রিক পশ্চিমবঙ্গের সমস্যা, যেটা বললেন। হুম। পরিবেশ ধ্বংস করা। হুম। মেদিনীপুরের বহু মামলা আমায় করতে হচ্ছে, চাষ জমিতে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেরি করে নেওয়া হচ্ছে, হুম। এবং ভেরি করে নিয়ে পরে বিএলআর থেকে রেকর্ড করে নেওয়া হচ্ছে যেটা চাষযোগ্য জমি নয়। চাষের সর্বনাশ করছেন। এটা সামগ্রিক সম্ভব পশ্চিমবঙ্গে। পরিবেশের তো ১২টা বাজিয়ে দিচ্ছেন, গাছ ফাছ কেটে একেবারে যাকে বলা হয় মরুভূমি করে দিচ্ছেন। প্রসঙ্গত বলি, আমি বছর দুয়েক আগে বেড়াতে গিয়েছিলাম নাটাগুড়িতে। হুম। আমাকে ওখানে দেখে ওখানকার লোকজন বললো, আপনি আসছেন, তাহলে আমরা একটা কনভেনশন করবো পরিবেশ নিয়ে। আমি তো কিছু জানি না, কি এখানে পরিবেশ? বল, লাটাগুড়ি জঙ্গল ভেতরে একদম। সাফ হয়ে হুম। গেছে।
রিসোর্ট হচ্ছে। বলে সাফ হয়ে গেছে, শুধু সামনে কতগুলো গাছ দেখছি, হুম, হুম। এই নিয়ে আমরা আন্দোলন করতে চাই। হুম। অনেকে মনে করেন আমাকে দেখতে পেতে আন্দোলনের মেশিন বোধহয় বলে, আমি কনভেনশন করলাম, আলোচনা করলাম। পরিবেশকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গকে বাঁচাতে গেলে পরে এই সরকারকে অবিলম্বে দাঁড়ানো দরকার। আমি তো মামলা করেছি, তো সেদিনকে মামলায় জজ সাহেব তো বলেছেন এই ইস্ট কলকাতা পুলিশ, ওয়েটল্যান্ড আপনার হ্যাঁ বাড়ির ইস্ট কলকাতা, সংলগ্ন। হ্যাঁ কি বলবেন স্যার? এসব ভেঙে উড়িয়ে দিতে হবে। জজ সাহেব তো বলেছেন রেগে গিয়ে, যে পুলিশ যদি না পারে, ওরা বলছে আমাদের কিছু করার নেই, পুলিশ নিয়ে আমরা আপনি তুলতে ভোটের পারছি আগে না। বেশি রিস্ক নিচ্ছেন না? সাধারণ মানুষ হয়তো আপনার পক্ষে থাকবেন, ভোটটা, কিন্তু যারা ভোট নিয়ন্ত্রণ করেন তারা তো বিরুদ্ধে চলে সমাজ যাবে। জীবনটা অনেক বড়। এই সামান্য সামান্য ব্যাপারে যদি আপনি আপোষ করে যান, তাহলে আপনি কিন্তু লড়তে পারবেন না, আমি তাই মনে করি। পুঁজিপতিদের বিরুদ্ধে চলে যাচ্ছেন না? যাচ্ছি তো, আমার তো জন্মই সেই জন্য। স্যার, গণপরিবহন। পরিবহন, পশ্চিমবঙ্গে পরিবহন উঠে গেছে। যে সমস্ত জমি জমা ছিল, যেগুলো আগে ট্রান্সপোর্টের গ্যারেজের জন্য ব্যবহার হতো, সেগুলো তো বিক্রি করে দেওয়া হয়েছে রিয়েল এস্টেটের জন্য। ট্রাম্প কোম্পানি তুলে দেওয়া টালিগঞ্জ হচ্ছে, ট্রাম এবং যত জমি ছিল সব বিক্রি করে দেওয়া হচ্ছে। তো কি হবে এবং জলের দরে। এখন আপনি ভাবুন, তার কারণটা কি? এই যে শিক্ষিত গরিব ছেলে মেয়েগুলো, তারা কি করবে? তারা এই টোটো অটো এই করেই বেঁচে আছে। সাংঘাতিক অবস্থা, মানে পশ্চিমবঙ্গ যে কোথায় দাঁড়িয়ে আছে, এটা যদি যত আপনি ভিতরে ভেতরে যাবেন, দেখবেন গোটা যক্ষারোগ পশ্চিমবঙ্গের অর্থনীতি, সমাজনীতি, অন্তর্জাল ছড়িয়ে গেছে সর্বত্র। স্যার, আপনি তো একজন ওয়েল অর্গানাইজড মানুষ, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো নির্দিষ্ট ব্লু প্রিন্ট যে আমি যাদবপুরে যদি জিতি, এই আমার আমি ভাবনা। আপনাদের বলি, আবারও বলি, যাদবপুর কেন্দ্রিক চিন্তা হবে না, চিন্তা হবে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক, তার মধ্যে যাদবপুর একটা গুরুত্বপূর্ণ অংশ। কিছু ভাবনা গণপরিবহনের জন্য কি করতে পারেন? নিশ্চয়ই গণপরিবহন ব্যবস্থাটা ভালো ছিল আমাদের এখানে। 8B থেকে তো একদম সমস্ত জায়গার বাস সমস্ত থেকে শুরু রকম করে ছিল, সবকিছু। সেটাকে পুনরায় বাঁচিয়ে তুলতে হবে। মানুষের এখন ধরুন মেট্রো রেল হওয়াতে খানিকটা পরিবহনের অনেকটা, এই যাকে বলে রোড ট্রান্সপোর্ট, অনেকটা হালকা হয়েছে, কিন্তু যোগাযোগ তো রাখতে হবে। মেট্রো স্টেশন থেকে আরো দূর যাওয়ার জন্য মেট্রো স্টেশন সব জায়গায় নেই, গণপরিবহন ব্যবস্থা কিন্তু বাঁচিয়ে তুলতে হবে। বিধেয়ককে পাওয়ার জন্য মানুষকে কি আপনি যতটা সহজে অ্যাডভোকেট হিসেবে, লয়ার হিসেবে, সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অ্যাভেলেবল মানুষকে সময় দেন, বিধায়ক হিসেবেও কি দেওয়ার জন্য তৈরি? চেষ্টা করবো, চেষ্টা করতে সবই তো আমরা চেষ্টা করি, চেষ্টা ছাড়া তো আমাদের কিছু। যাদবপুরের বাসিন্দাদের সঙ্গে কথা বলে বুঝেছি তাদের একটা ভয়ের জায়গা, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো অ্যাডভোকেট, তার ওপর মহলে যোগাযোগ, তার মতো অ্যাডভোকেট অবশ্যই খুব সৌভাগ্যের বিষয় আমাদের পাওয়া, কিন্তু তিনি কি আমাদেরকে অতটা সময় দেবেন? দেবব্রত মজুমদার আমাদের ঘরের মানুষ। না, এখন এটা রাজনীতিতে এমন জায়গায় ওরা নামিয়ে দিয়ে গেছে, ঘরের মানুষ প্রমাণ করবার জন্য কেউ গিয়ে মশলা বেটে দিচ্ছে, কেউ গিয়ে ঘুটে দিচ্ছে, কেউ গিয়ে রান্না করে দিচ্ছে, স্যার, আপনি পারেন রান্না করতে? কেউ গিয়ে দাড়ি দাড়ি কেটে দিচ্ছে, আর মুখ্যমন্ত্রী বলছেন আমি নিজে ভালো বাসন মাজতে পারি। যে রাজনীতিকে যদি এই জায়গায় নামিয়ে দেন কাছের মানুষ বলে, তাহলে কি হবে? তাহলে তো রাজনীতির কাজ থাকলো না, এটা গৃহপালিকার কাজ করতে হবে। স্যার, আরবানায় যাচ্ছেন আপনি, অভিষিক্তায় যাচ্ছেন, আবার কলোনি অঞ্চলেও যাচ্ছেন। এই একটা ডাইভার্স একটা ডেমোগ্রাফি এটা যাদবপুর। ডাইভার্স মনে হতে পারে, কিন্তু আবারও বলি, আমার জীবনের চলাচলটাই সর্বস্তরের মানুষের সঙ্গে, হুম। অতএব কিছু আমার কাছে খুব বৈশিষ্ট্যপূর্ণ ব্যতিক্রম মনে হচ্ছে না। স্যার, একদম শেষ দুটো প্রশ্ন। আপনাদের দলের ইস্তেহারে খুব উল্লেখযোগ্যভাবে বলা হয়েছে প্রত্যেকটি পরিবারে একটি করে স্থায়ী চাকরি। বিশ্বাসযোগ্য? অবশ্যই সম্ভব এটা? সম্ভবযোগ্য, প্রত্যেকটি পরিবারে একটি, কিন্তু ভালো কথা, হ্যাঁ, প্রত্যেককে চাকরি বলি, ডবল প্রত্যেকটা ডবল চাকরি, পরিবার। হ্যাঁ। ডবল ডবল চাকরি বলেনি। কি করে সম্ভব স্যার? পশ্চিমবঙ্গে প্রশাসনিক কাঠামোকে যদি আপনি কার্যকর করতে চান দায়িত্বের সাথে, তাহলে সে প্রশাসনটাকে অনেক বেশি সচল করবার জন্য কর্মী দরকার, সৎ দক্ষ কর্মী দরকার। আপনি যদি একটা পিএইচডি কে বলেন তুমি কন্ট্রাকচুয়ালি পড়াও, ভাবতে পারেন একটা কলেজে পড়াচ্ছে, পিএইচডি পেয়েছে, কন্ট্রাকচুয়াল, সে কি মন দিয়ে কাজ করতে পারবে, পড়াতে পারবে? স্যার, একদম শেষ প্রশ্ন। নির্বাচন যদিও পাটিগণিত না, কিন্তু পাটিগণিত বলছে যে সুজন চক্রবর্তী 27%-এর বেশি ভোট পেয়েছিলেন। ত্রিমুখী লড়াইয়ে 35%, 33%-এর আশেপাশে ভোট নির্ণায়ক ভূমিকা নিতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে গেলে আর 6 থেকে 7% ভোট বাড়লে আপনারা জিততে পারেন। এটা নির্বাচনী পাটিগণিত বলছে। আপনি কি বলছেন?
আমি আবার একটা কথা বলবো, আমি না হুম। এইসব পাটিগণিতের মধ্যে যাই না। হুম। আমার কাজ হচ্ছে নির্বাচনে এসছে আমার যে আদর্শ, যে কর্মসূচি, সেটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা। তারপর কি হবে এটা মানুষ ঠিক করবে। একটা নির্বাচন দিয়ে, ধরুন আমাদের দেশে নির্বাচনে আম্বেদকর হেরে গিয়েছিলেন, হুম। রাধা বিনোদ পাল হেরে গিয়েছিলেন, হুম। গণেশ ঘোষ হেরে গিয়েছিলেন, হুম। বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গিয়েছে, বুদ্ধরা সোমনাথ সাবরকর হেরে গিয়েছে, চট্টোপাধ্যায় হেরে সোমনাথ গিয়েছে, হেরে গিয়েছিল। নির্বাচনে হারা যেটা যদি একমাত্র নিরিখ মিমি হয়, চক্রবর্তীর কাছে বিকাশ রঞ্জন ভট্টাচার্য হেরে গিয়েছে। সুতরাং নির্বাচনে হারা জেতাটা যারা নিরিখ করেন, আহ, তাদের কথা ভিন্ন, কিন্তু আমি নিরিখ করি না। স্টিল স্যার আপনি আমি এবার জয়ী হবার জন্য প্রত্যয়ী। সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে যে অনুভূতিটা আমার হয়েছে, যে মানুষ, যাদবপুরের মানুষ অন্ততপক্ষে একটা সুস্থ বলিষ্ঠ বিকল্প চাইছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিছক একজন একজন যাদবপুরের প্রার্থী বা এমএলএ হবেন না। বিকাশ রঞ্জন ভট্টাচার্য সারা পশ্চিমবাংলার মুখ। আপনার দলের কি হতে পারে এই নির্বাচনে বলে মনে করছে? এবার দলের কিন্তু উম, যথেষ্ট ভালো ভালো ফল করা সম্ভব। আমি জানি না সত্যি মানে রাজনৈতিক নীতিবোধ বা কিছু মানুষকে এতটা দৃঢ়তা দেয় কিনা, যখন একদল বলছেন খেলা হবে, তখন বারবার করে একদল বলছেন, একজন মানুষ বলছেন যে নির্বাচনে হারা বা জেতায় কি যায় আসে, মানুষের জন্য কাজ করেছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্যই আমার জন্ম। সিদ্ধান্ত নেবে যাদবপুর, সিদ্ধান্ত নেবেন আপনি, এবং আপনার চোখ, আপনার সহযোগ থাকুক কবির সৌরভের সঙ্গে।